সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে আন্দোলন এবং সে আন্দোলনের জেরে পরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তারপরে বাংলাদেশ জুড়ে যেভাবে ধর্মীয় মৌলবাদের জেরে সংখ্যালঘুরা অতিষ্ঠ হচ্ছেন, ভয়াবহতা তৈরি হয়েছে, ক্রমাগত বৈষম্য থেকে ধর্মীয় বৈষম্যে রূপান্তরিত হওয়ার এই যে সার্বিক ছবিটা, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের সর্বত্র প্রভাব ফেলেছে। দিকে দিকে হিন্দু সন্ন্যাসীরা, বিভিন্ন সনাতন ধর্মীয় যারা সাধক রয়েছেন তারা পথে বেরিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক দল তারাও কিন্তু এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে একটি প্রভাব যখন ছড়িয়ে পড়ে তারপর থেকে দেখা যায় যে বিরোধী দল তারা কার্যত সাধু সন্তদের নিয়ে পথে নামেন এবং ইস্কনের তরফ থেকেও প্রতিবাদ হয়েছে। এই মুহূর্তে এই সম্প্রতি যে ছবিটা, ভয়াবহতার ছবিটা ফুটে উঠেছে বাংলাদেশ জুড়ে, সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর একমাত্র মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ মহারাজ, এবং তিনি আরও একটি পরিচয় তার রয়েছে, তিনি এই মুহূর্তে অখিল ভারতীয় সন্ত সমিতির প্রদেশ অধ্যক্ষ। মহারাজ, প্রথমেই আপনাকে প্রণাম জানাই এবং আমাদের এনকেটিভি বাংলার এই বিশেষ যে আলোচনা, সেই আলোচনাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মহারাজ, এই মুহূর্তে সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক শুভাশিস জানাচ্ছি। মহারাজ, এই মুহূর্তে সর্বাগ্রে যে প্রশ্নটা ওঠে, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে ছাত্ররা তারা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটালেন, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন করে বাংলাদেশে স্বাধীনতা শুরু হলো, কিন্তু তারপরে সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আক্রান্ত হচ্ছেন, যে ভয়াবহতার ছবি এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবী জুড়ে চর্চিত। এই যে বৈষম্য, ছাত্রদের বৈষম্য আন্দোলন থেকে একেবারে ধর্মীয় বৈষম্যে পরিণত হওয়া, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই আপত্তি জানাবো যে এটা বৈষম্য বিরোধী কোনো ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন যাকে বলা হয়েছে তা কিন্তু ছিল না। যদি ওটা সত্যিকারের ছাত্র আন্দোলন থাকতো তাহলে ছাত্র আন্দোলনের পরিণতি কোনো ভদ্রমহিলার অন্তর্বাস নিয়ে কুৎসিতভাবে প্রদর্শন করার মধ্যে দিয়ে সমাপ্তি হতে পারে না, এক নম্বর। দু নম্বর, কোনো ছাত্র আন্দোলন লুটতরাজের মধ্যে দিয়ে, একদম গণলুট, তার মধ্যে দিয়ে ইতি টানতে পারা যায় না। তিন নম্বর, যদি সেটা সত্যি সত্যি ছাত্র আন্দোলন হতো তাহলে সেই আন্দোলনের পরিণতিতে আসলে ছাত্র আন্দোলনকে সামনে রেখে মুখোশ করে আসল মুখ তার নেপথ্যে ঢাকা হয়ে গিয়ে সেটাকে এইভাবে ধর্মীয় বৈষম্যের আন্দোলনে রূপান্তরিত করা যেত না। এই জন্য আমরা প্রথম থেকেই ছাত্র আন্দোলন কথাটার প্রতিবাদ করব। এটা আদপেও ছাত্র আন্দোলন ছিল না। ছাত্র আন্দোলনের ঢঙে, ছাত্র আন্দোলনের নামে বা ছাত্র আন্দোলনকে খাড়া করে আসলে কিছু মৌলবাদী সংগঠন, জেহাদি সংগঠন, উগ্রপন্থী সংগঠন কিংবা প্রশাসনিক প্রধান, একটা পাপেট সরকার তার ক্ষমতায়নের একটা নোংরা খেলা খেলেছিল, যার পরিণতি আজকের অশান্ত বাংলা, যার পরিণতি আজকে সারা পৃথিবীতে চর্চিত ইউনূস সরকারের নির্মম নির্লজ্জতা। যখন দেশভাগ হয়েছিল 1947 সালে, তখনও এই একই ছবি দেখা গিয়েছিল। কোথাও ধর্মীয় উৎপীড়ন, বাংলাদেশ থেকে একটা বড় অংশের হিন্দুরা, সংখ্যালঘুরা তারা ভারতে এসে আশ্রয় নিচ্ছেন, পরবর্তীতে তাদের ভারতে আগমন এবং সেটা নিয়ে বহু কথা প্রচলিত রয়েছে। কিন্তু এতদিন পরে যখন বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করলেন, কট্টরপন্থী মৌলবাদ যেটা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, হঠাৎ করে সমর্থিতে ফিরে আসা এই কট্টরপন্থা, এই মৌলবাদ, এটা কেন? এটা তো ঘোরতর মানবতা বিরোধী। এই কট্টরপন্থাটাকে এস্টাবলিশ করা, গণপ্রজাতন্ত্রী বাংলাকে ইসলামিক বাংলাদেশ করা, এটাই হচ্ছে মূল এজেন্ডা। কোনোভাবে একে একবারে সামনে নিয়ে আসা যাচ্ছিল না। স্বভাবতই এমন একজন মানুষের দরকার পড়েছিল যাকে খাড়া করে
এই ব্যাপারটাকে সড়গড় করা যায়। একটা খুব বিখ্যাত উপন্যাসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে। উপন্যাসটির নাম হচ্ছে দি ডার্টি ওয়ার। এই ডার্টি ওয়ারে ঠিক এই একই ঘটনা ঘটেছে। এই ডার্টি ওয়ারের থিওরিটা কী ছিল? বিশ্বে যখনই ক্ষমতার অদলবদল হয়, মৌলবাদ মাথাচাড়া দেয়, কিংবা ক্ষমতাশালী রাষ্ট্র তার অস্ত্র, তার পুঁজি, তার বিভিন্ন উপাদান ক্ষমতাহীন, আপাত নিরীহ, যাদের কাছে খাদ্য, অর্থ, বাসস্থানের চাহিদা রয়েছে, তাদের ওপর চাপিয়ে দিতে চায়, তার একটা খুব সুন্দর থিওরি ব্যবহার করে। সেটা কি? এই ডার্টি ওয়ারে আমরা দেখেছি একটা আপাত নিরীহ মানুষকে তারা চয়ন করে নেয়, যার ইমেজটা খুব ক্লিন। যেমন আমাদের ইউনুস, তিনি একটি গ্রামীণ ব্যাংকের প্রকল্পের কথা ঘোষণা করেছেন, সেই প্রকল্পকে প্রতিষ্ঠা করেছেন, সেই প্রকল্পের সূত্র ধরে তিনি ধীরে ধীরে তার দেশ, তার গ্রাম, তার শহর ছাড়িয়ে বিশ্বময় একটা পরিচিতি তৈরি করেছেন। এই আপাত নিরীহ মানুষটাকে প্রজেক্ট করা হলো, তাকে নিয়ে সে ক্ষমতার অলিন্দে বসিয়ে দেওয়া হলো। স্বভাবতই এই মানুষটা যশ আর ক্ষমতাতে তার দৃষ্টি খানিকটা বিভ্রম হলো। এইবার তাকে দিয়ে একটা নতুন খেলা খেলানো হলো। এইবার ধীরে ধীরে সে বিভিন্ন অস্ত্রের রিকুইজিশন পাঠাতে শুরু করলো। এবার তাকে প্রজেক্ট করা হতে লাগলো এ একজন মৌলবাদী শাসক, এ একজন ধর্মান্ধ শাসক, এ একজন ক্ষমতালিপ্সু শাসক বলে তাকে সামনে খাড়া করে তার নেপথ্য দিয়ে, তার অন্তরাল দিয়ে অস্ত্র, ওষুধ, বাণিজ্য তরণী এইগুলোর আদান প্রদান শুরু হয়ে গেল। এবং করতে করতে সারা পৃথিবীর কাছে তাকে ভিলেন সাজিয়ে দেওয়া হলো। যেমন কিনা এর আগে আমরা বহুবার ইতিহাসে দেখেছি। আমরা লাদেনকে দেখেছি। লাদেনকে যারা তৈরি করেছিল, লাদেনকে মারলো কারা? তারাই মারলো। স্বভাবত ইউনুসকে যারা তৈরি করেছে, ইউনুসের অন্তও কিন্তু তারাই করবে। ইউনুসকে ইতিমধ্যে সারা পৃথিবীর কাছে একজন দাগি আসামির ইমেজ করে দেওয়া হয়েছে। কিন্তু তার শুরুটা হয়েছিল অত্যন্ত ভালোভাবে, ভীষণ ক্লিন একটা ইমেজ নিয়ে, নিরীহ একটা মানুষ, বোদ্ধা একজন মানুষ নিয়ে তিনি এসেছিলেন। স্বভাবতই এটা একটা আধুনিক বিশ্বের একটা প্রকল্প। ক্ষমতাশীল রাষ্ট্র আপাত ক্ষমতাহীন রাষ্ট্রগুলোর ওপর তাদের শক্তিকে কায়েম করে দেবার একটা নবতর উপায়, যেটা হচ্ছে বাংলাদেশে। মানে আপনি বলছেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে একদম নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছিল। অবশ্যই। এবং তার মধ্যে দিয়ে এই সাম্রাজ্যবাদ, এই ধর্মান্ধতা, আর ধর্মান্ধতা এমন একটা জিনিস, অনেক দিন আগে কবি বলে গেছেন, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই মারার মরার খেলা শুরু হয়ে গেছে। যদি তা না হতো, আজকে আমাদের কাছে যে ভিডিওটা আসছে, যে কোনো সভ্য মানুষ, সে কি খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, কি ইসলামিক মুসলমান হোক, মুক্তমনা মুসলমান, দেখলে শিউরে উঠবে। একজন হিন্দু বয়স্কা মাকে দুটো কাঁচ চেপে ধরে রয়েছে মোল্লারা, তাকে দিয়ে কবুল করানো হচ্ছে ইসলাম, ভয় দেখিয়ে। সে নিরুপায়, অসহায় মানুষ। তো আগে প্রাণে বাঁচবে, তারপর তো তার ধর্ম। বেঁচে না থাকলে কিসের ধর্ম? মৃতদেহের কোনো ধর্ম হয় না। স্বভাবতই এই যে ভয় দেখিয়ে ধর্মান্তরিতকরণ করা, কিংবা বাংলাদেশে পুরুষেরা, নারীরা, কেউ গলায় তুলসী পরে, কেউ রুদ্রাক্ষ পরে, খুলে রাখতে হচ্ছে। ধর্মগুরুরা নির্দেশ দিচ্ছে তোমরা এসব খুলে রাখো। হাতে লাল সুতো বাঁধলে সেই লাল সুতো ধাগাটা পর্যন্ত খুলে রাখতে হচ্ছে। জামা প্যান্ট ধুতি ছেড়ে লুঙ্গি কিনে নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। লুঙ্গি পরে পথে চলাফেরা করতে হচ্ছে। কেন এই অন্ধতা? কেন এই উত্তেজনা? পোশাক দিয়ে, রীতি দিয়ে, নীতি দিয়ে, বাহ্য আচার দিয়ে, মানুষের পরিচয়কে ঢেকে দিয়ে, মানুষ হিসেবে মানুষের যে পরিচয় তাকে গৌণ করে দিয়ে
কেবলমাত্র অন্ধ ধর্ম নিয়ে, কেবলমাত্র অন্ধ জিগির তুলে, কেবলমাত্র যুদ্ধের ঘনঘোর বাজিয়ে এই যে মানবতার অপমান, এটা বন্ধ হওয়া উচিত। এটা লজ্জা, এটা শুধু ইসলামের লজ্জা নয়, এটা সারা পৃথিবীর মানুষের লজ্জা, আধুনিক সভ্যতার সবচেয়ে বড় লজ্জা। মহারাজ, আমরা ইতিহাস পর্যালোচনা করছিলাম কোন জায়গা থেকে এই বৃহত্তর ঘটনা, সেই ঘটনাটার সূচনা হলো। সব থেকে বেশি চর্চিত যে বিষয় গত কয়েক মাস ধরে চর্চার মধ্যে, ইস্কনের পুণ্ডরিক ধামের যিনি অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস, তার গ্রেপ্তারি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আইনজীবী তার সপক্ষে সওয়াল জবাব পর্বে থাকতে পারছেন না। তার কারণ, প্রথমে তার যিনি আইনজীবী ছিলেন তার উপরে আক্রমণের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে যারা আইনজীবীরা উদ্যোগী হয়েছিলেন আদালতের চত্বরে যাওয়ার জন্য, তাদের কোথাও বাড়িতে আক্রমণ ঘটেছে, তাদের কোথাও থ্রেট দেওয়া হয়েছে। এই যে থ্রেট কালচার, এই মুহূর্তে আইনজীবীদের মধ্যে একটা ভয় ভীতি একটা প্রবেশ করে গিয়েছে, যার কারণে কেউ আর সওয়াল করতে পারছেন না। ইস্কন যে সংস্থা, সারা বিশ্বব্যাপী তার ব্যাপ্তি রয়েছে, ইস্কনকে কেন টার্গেট করা হচ্ছে? আসল কথাটা হচ্ছে, টার্গেট ইস্কন নয়, টার্গেট চিন্ময় কৃষ্ণ নয়, টার্গেট হচ্ছে সনাতন ধর্মের ঐক্য। ৭১ যে দেশটা স্বাধীন হলো, আর আজকে ২৪-এ এসে যে দেশটা ঐক্যবদ্ধ হিন্দু শক্তিকে দেখল, সনাতনের শক্তিকে দেখল, সেই ৭১ আর ২৪-এর দুটো দৃষ্টি কিন্তু এক নয়। ৭১-ও হিন্দুরা মার খেয়েছে, পরেও হিন্দুরা মার খেয়েছে, ২৪-এও হিন্দুরা মার খাচ্ছে। মার খাওয়াতে কোনো তফাৎ নেই। যখনই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, যখনই রাষ্ট্রশক্তির অদলবদল হয়েছে, যখনই কোনো একটা ইস্যু এসেছে, লক্ষ্যের অভিমুখ হিন্দু। হিন্দু পেটাও, হিন্দু মারো, হিন্দু জ্বালাও, হিন্দুদের সম্পত্তি লুট করো, হিন্দুদের মেয়েদের ধর্ষণ করো, হিন্দু মন্দির ভাঙচুর করো, হিন্দু দেবতার বিগ্রহ পুড়িয়ে দাও, লুট তরাজ খুন জখম, এটা চলছে। এটা নতুন কিছু নয়। নতুন হচ্ছে, যেটা ভাবতে পারেনি ইউনূস সরকার, যে এই বিক্ষিপ্ত বিভ্রান্ত সংখ্যালঘু হিন্দুরা কোনো একজন চিন্ময় কৃষ্ণের হাত ধরে এক হয়ে যাবে এবং ঐক্যবদ্ধভাবে তারা পথে নামবে। এই একতার শক্তিকে ইউনূস সরকার ভয় পেয়েছে, মৌলবাদীরা ভয় পেয়েছে, উগ্রপন্থীরা ভয় পেয়েছে, খানেরা ভয় পেয়েছে, জেহাদিরা ভয় পেয়েছে। আর ভয় পেলেই যেটা হয়, সঙ্গে সঙ্গে তাদের দাঁত মুখ সমস্ত বের করে তারা একদম মরণ কামড় দিয়ে বসে। এটা সেই মরণ কামড় চলছে। তা আমি বলবো যে চিন্ময় কৃষ্ণের উপর যে নির্মম নির্লজ্জতা চলেছে, একজন মানুষ সে যদি অপরাধীও হয়, আমরা তো আমাদের দেশে দেখেছি আফজল গুরুকে, কাশ্যপকে, এরা প্রত্যেকে আইনের সাহায্য নিয়েছে শেষ দিন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসির হুকুম হয়েছে, তার আগের মুহূর্ত পর্যন্ত তারা আইনের সাহায্য পেয়েছে। আইনজীবী তাদের হয়ে সওয়াল জবাব করেছে, খাদ্য পেয়েছে, বস্ত্র পেয়েছে, থাকতে পেরেছে, সবই পেয়েছে। আর যেখানে আমরা দেখছি তার পাশাপাশি আমাদেরই বুকের উপর দিয়ে যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল, আমাদের মা ভাই বোনেদেরকে নিয়ে, সেখানে একজন সনাতনী, একজন সন্ন্যাসী, তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথমে ছিল তার পক্ষে প্রায় ৫১ জন আইনজীবী। তারা বলেছিল যে আমরা সওয়াল করব, ঠিক আছে। এইবার শুরু হয়ে গেল মৌলবাদীদের ষড়যন্ত্র, রাষ্ট্রের ষড়যন্ত্র। তারা হুমকি দিয়ে, ধমকি দিয়ে, চমকি দিয়ে এক 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 করে সকলকে নেগেট করতে শুরু করলো। একজন মুসলমান আইনজীবী তো মারাই গেল। শেষ পর্যন্ত যে একজনকে নিয়ে সওয়ালের একটা ক্ষীণ আশা দেখা গেছিল, সে কোর্ট চত্বরে আসতে গিয়ে এমন মার খেলো যে কোর্টে না এসে তাকে আইসিসিউতে চলে যেতে হলো। মৃত্যুর সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হচ্ছে। তাও আমরা মেনে নিলাম। আরও ১ মাস পেছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের মুক্তি,
বা তার মুক্তির সম্ভাবনা, শেষ পর্যন্ত সওয়াল করতে যিনি এলেন ব্যারিস্টার ঘোষ, তাকে কোর্ট চত্বরের মধ্যে এমন ঠেলা গুঁতো দেওয়া হলো, এমন ঘুষোঘুষি করা হলো যে যার হাস্যকর নির্লজ্জতা পৃথিবীর মানুষকে স্তম্ভিত করে দিল, যে কোর্ট চত্বরের মধ্যেও এই রকম ঘটনা ঘটতে পারে। একদম আইনের বেড়ার ভেতরেও এই রকম বেড়াহীন প্রগল্ভতা, অসভ্যতা, নির্মমতা, বর্বরতা, নিষ্ঠুরতা দেখাতে পারে একটা ধর্মান্ধ শ্রেণী। সেটাই হলো। চিন্ময় কৃষ্ণকে ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে না। সে দুবেলা তার যা খাদ্যাভ্যাস, নিরামিষ খাবার, প্রসাদ, এরা প্রসাদভোজী, সেটা সে পাচ্ছে না। তাহলে একটা মানুষকে তিলে তিলে মেরে ফেলবার যে ষড়যন্ত্র, তার উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য একটাই, যে চিন্ময় কৃষ্ণ যদি সরে যায় তাহলে হিন্দু ঐক্যে বিরাট ফাটল ধরবে, হিন্দুর স্পর্ধিত বুকে কোথাও গিয়ে একটা ভয়ের দমকা হাওয়া লাগবে, শীতের শিরশিরানি কাঁপুনির মতো সেখানে ভয়ের একটা ঝলক খেলে যাবে। এটা ওরা চায়। ওরা ভয় দেখিয়ে মানুষকে ধর্ম করাতে চায়, ভালোবেসে নয়, অন্তরের টানে নয়। আর ভয়ই হচ্ছে মৌলবাদীদের সবচেয়ে বড় উপাদান। কিন্তু কেউ যেন মনে না করে মৌলবাদী মানে আমি কেবল মুসলমান মৌলবাদীদের কথা বলছি। সে যে ধর্মের মৌলবাদী হোক, সে যদি হিন্দু মৌলবাদী হয় তাহলে তারও কিন্তু এই একই থিওরি। ভয় দেখিয়ে সে হিন্দুত্ব করাবে, ভয় দেখিয়ে সে বৌদ্ধত্ব করাবে, ভয় দেখিয়ে সে খ্রিস্টান ধর্ম প্রচার করবে, ভয় দেখিয়ে সে ইসলাম করবে। ভয় দেখিয়ে ধর্ম হয় না। ধর্ম তো অন্তরের জিনিস, ধর্ম তো স্বাভাবিক বিশ্বাস, ধর্ম তো স্বতঃস্ফূর্ত, শত উৎসারিত অমৃতের বোধ। তার জন্য যদি মানুষকে চমক দিতে হয়, ধমক দিতে হয়, সেখানে কি অন্তরের আর কোনো স্পর্শ থাকে? আসলে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে এটাই মানবতার সবচেয়ে কম্বু নাদ হওয়া উচিত, যেটা আমরা এখনো বাংলাদেশে দেখতে পাচ্ছি না। পাচ্ছি না কেন? না, সেখানে মাদানি আছে, সেখানে বরকত আছে। মাদানির মতো একজন ধর্মান্ধ ধর্মগুরু, সে কি বলছে? সে বলছে যেন তেন প্রকারেণ ইসলামিক স্টেট ঘোষণা করতে হবে। সে দেশের পিতা ইব্রাহিম, সে দেশের পিতা মুজিবুর রহমান নয়। এত কুৎসিত তার অঙ্গভঙ্গি, এত প্রগল্ভ তার ভাষণ, এত উত্তেজক তার মানুষকে ধর্মীয়ভাবে উন্মত্ত করে তোলবার প্রয়াস, যা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। তার পাশাপাশি গণপরিষদের একজন সদস্য, যাকে আমরা সরকারের অন্যতম মুখ বলতে পারি, সে কি বলছে? লাথি মেরে সংখ্যালঘুদের একদম ভারতবর্ষের ওপারে পাঠিয়ে দাও। এই ভাষা একটা সরকার পক্ষের মানুষের, এই ভাষা আমাদের কানে বাজে যখন আমরা কলকাতা শহরে বসে শুনতে পাই যে কেউ একজন বলছে যে হিন্দুরা যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদেরকে দাওয়াত ইসলাম করা হবে, তাদেরকে ইসলামের শক্তি, ইসলামের করুণা তাদের ওপর পড়েনি, তাদের সেই করুণা পাবার পথ তৈরি করে দিতে হবে। কিংবা কানে বাজে সেসব কথা যখন আমরা শুনি যে আমরা ইতিমধ্যে মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছি, তখন কোথাও এইসব মৌলবাদীদের, এইসব কট্টরপন্থীদের, এইসব অন্ধ প্রচারকদের কণ্ঠস্বরগুলো মিলে মিশে একাকার হয়ে যায়। মহারাজ, আপনি রাজনৈতিক বিষয় নিয়ে যখন আলোচনা করছেন, এই ঘটনা প্রতিবেশী রাষ্ট্রে শুরু হওয়ার পর সরাসরি রাজনৈতিকভাবেও প্রভাব ফেলেছে, বাংলাদেশের পরে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে। আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গাতে প্রচার করছেন এবং বেশ কয়েকটি মিছিলে আপনার উপস্থিতিও আমরা দেখেছি। দুটি রাষ্ট্র, যেই রাষ্ট্র একে অপরের জন্য
কখন মানে পরিপূরক, অবশ্যই বাণিজ্যিকভাবে দুটি রাষ্ট্রের মধ্যে মেলবন্ধন থাকা প্রয়োজনীয়। বাংলা ভাষা, আমরা দুই রাষ্ট্রের মানুষই বাংলা ভাষাতে কথা বলি। চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশিদের এই রাজ্যে আসতে হয়, তারা চিকিৎসা নিয়ে যান প্রতিনিয়ত। কিন্তু একটা বিষয় যেটা সব থেকে চোখে পড়ার মতো, কোথাও কি মানবতা বোধের অধঃপতন ঘটলো? তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের জাতীয় পতাকা সে রাষ্ট্রে মারিয়ে মানুষ যাচ্ছেন, এবং এই বিষয়টা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাইরাল। এই ছবিগুলো তো মানে রীতিমতো কারা যাচ্ছে, মারিয়ে কারা যাচ্ছে এটাও বলতে হবে। ছাত্ররা যাচ্ছে। কোথায় যাচ্ছে এটাও বলতে হবে। শিক্ষাঙ্গনে যাচ্ছে। যে শিক্ষার জাত হয় না, যে শিক্ষকের জাত হয় না, যে ছাত্রছাত্রীর জাত হয় না, ধর্ম হয় না। শিক্ষা, শিক্ষাঙ্গন, শিক্ষার্থী, এদের জাত নেই, এদের ধর্ম নেই। এরা মানুষ, এরা দেশের জাতির মেরুদণ্ড। তাদেরকে জন্মস্তক এমন বীজ ঢালা হচ্ছে যে তারা জন্মের পর থেকেই ভারত বিদ্বেষী তৈরি হয়ে যাচ্ছে। হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ। এটা কোনোদিন কোনো সভ্য দেশের, সভ্য রাষ্ট্রের একটা পরিকল্পিত পন্থা হতে পারে? জন্মমাত্রই যে বিষ, যে বীজ, যে নোংরামি তাকে একদম ইমপ্ল্যান্ট করা হচ্ছে, সেটাই পরবর্তীকালে জেহাদ হয়ে, জঙ্গি হয়ে, মৌলবাদ হয়ে, ফলে ফুলে সুশোভিত হয়ে উঠছে। তো ভারতবর্ষেও পড়ছে, তার কারণ নিশ্চিতভাবে পড়বে। চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে বাংলাদেশের যারা চিকিৎসা নিতে ভারতবর্ষে আসবেন তাদের তারা চিকিৎসা দেবেন না। ভারতের জাতীয় পতাকাকে সম্মান না জানালে তাদের চিকিৎসা দেওয়া যাবে না। এটা তো কাম্য ছিল না। কোনো স্বাধীন রাষ্ট্রে মানবতা, ভ্রাতৃত্ববোধ এটা অত্যন্ত জরুরি। ইমিডিয়েট উচিত ইউনূস সরকারের যে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই নির্লজ্জ বর্বরতা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বার করে অ্যারেস্ট করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে তারা কোনো দেশেরই জাতীয় পতাকার কোনো রকম অপমান না করতে পারে। ভারতবর্ষে যদি বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয় সেটা যেমন অপরাধ, বাংলাদেশেও যদি ভারতবর্ষের জাতীয় পতাকার অপমান হয় সেটা সমান অপরাধ। কেননা মানুষের যে পতাকা, মানবতার যে পতাকা, রাষ্ট্রের সম্মান জড়িয়ে আছে যে বস্ত্রখণ্ডের সঙ্গে, সেটা অত লঘু নয়, অত ফেলনা নয়। একদল বর্বর ধর্মান্ধ মৌলবাদী মানুষের পাগলামির জন্য একটা গোটা রাষ্ট্রের চিত্র, চরিত্র, তার গর্বোন্নত যে অতীত ঐতিহ্য, তা ধুলোয় মিশে যেতে পারে না। মুক্তমনা মুসলমান কি নেই? এটা হতে পারে কোনো দিন? সব মুসলমানরাই মৌলবাদী তা তো নয়। এমন বহু মুক্তমালা মুসলমান আছে, তারা আমাদের বন্ধু। এমন বহু মুক্তমনা মানুষ আছে বাংলাদেশে যারা এই পরিস্থিতিতে সেখানে টিকতে পারছে না, থাকতে পারছে না, তাদের অন্তর কাঁদছে। কেননা তারা জানে যে বাংলাদেশ শুধুমাত্র সংখ্যাগুরুর নয়, সে বাংলাদেশ সংখ্যালঘুরও, শুধু মুসলমানের নয়, একেবারে ঠিক ঠিক করে বলতে গেলে বাংলাদেশ হিন্দুরও। সেখানকার সংখ্যালঘু হিন্দুর, সংখ্যালঘু বৌদ্ধের, সংখ্যালঘু খ্রিস্টানের একটা ফতোয়া জারি হয়েছে যে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি কেমন করে পালন করা হবে। 31শে ডিসেম্বর বর্ষ শেষ, বাইরে কেউ পটকা ফাটাতে পারবে না। 25শে ডিসেম্বর যারা চার্চে যাবে তাদের এই পোশাক পরে যেতে হবে, এতটার সময় যেতে হবে। কোনো সভ্য দেশে অন্য কোনো ধর্মের ওপর, সংখ্যালঘুর ধর্মের ওপর এইরকম নিয়ন্ত্রণ করা যায়? মহারাজ, একেবারে শেষ ধাপে আমরা আলোচনায় রয়েছি। একটা বিষয় যেটা এই মুহূর্তে দেশ জুড়ে বিরোধীরা বলছেন যে যেহেতু এই বিষয়টি একেবারে দুটি রাষ্ট্রের মধ্যে অভ্যন্তরীণ সমীকরণ, পুরো বিষয়টাই পররাষ্ট্র নীতি অনুযায়ী করা উচিত। আমরা কিছুদিন আগে দেখলাম যে বিক্রম মিস্ত্রি, ভারতের বিদেশ সচিব, তিনি গিয়েছিলেন, কিন্তু তারপরে বিরোধীরা তারা এখনো পর্যন্ত সোচ্চার রয়েছেন। তারা দাবি করছেন যে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিবৃতি দিয়ে জানান, এই বিবৃতি কেন নেই তা নিয়েও তো প্রশ্ন ওঠে। সংক্ষেপে জানতে চাইব আপনার কাছে।
আসল কথা, বিবৃতি নেই সেটা বলা ঠিক নয়। পররাষ্ট্র ক্ষেত্রে কতগুলো বাধ্যবাধকতা থাকে, তবে আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী একদম চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা করে ঘুমিয়ে থাকবেন। যথাসময়ে যথাযথভাবে জাগবেন, সেই সময় এগিয়ে আসছে। আমি কোন কালপ্রেক্ষিতের কথা বলছি সেটা আর সরাসরি আমি বলতে চাইছি না, কিন্তু সেই সময় আসলে, সেটা খুব নিকট, নিশ্চিতভাবে আমরা দেখব প্রধানমন্ত্রীকে তার স্বভাবসুলভ গরিমা নিয়ে একদম অবতীর্ণ হতে রণাঙ্গনে, যুদ্ধের ক্ষেত্রে। এই যুদ্ধ মানে কিন্তু এই যুদ্ধ খেলার যুদ্ধ নয়, একদম বাস্তবের মাটিতে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে আরাকান সেনারা, তারা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। সারা পৃথিবী চাপ বাড়াতে শুরু করেছে। ইউনূস সরকারের আয়ু আর খুব কম দিন। এটা কেউ মানুক বা না মানুক, ইউনূস সরকার যে বাঘের পিঠে সওয়ার হয়েছে, সেই বাঘে চড়ে সে দীর্ঘ জঙ্গল আর অতিক্রম করতে পারবে না। অনতি বিলম্বেই ওই বাঘের মুখেই, ঠিক যেমন লাদেনের পরিণতি হয়েছিল, তার চেয়েও করুণ পরিণতি হবে এই ইউনূস গভর্নমেন্টের এবং ইউনূস সরকারের যে প্রধান, সে আর ইউনূসের। বাংলাদেশ এবং ভারতবর্ষের অভ্যন্তরীণ সমীকরণ যখন খুব কদর্য একটি দিকে যাচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের যারা মহাত্মা রয়েছেন, পশ্চিমবঙ্গের যারা সাধু সন্ত সমাজ, তারাও চাইছেন বিশ্ব ভ্রাতৃত্ববোধের যে শিক্ষায় ভারতবর্ষ শিক্ষিত হয়ে এসেছে, এই মুহূর্তের পরিস্থিতিটাও বদলাক এবং দুই দেশের বাংলা ভাষাভাষীর যারা মানুষ রয়েছেন তারাও একে অপরকে একাত্ম করে নিক। ধর্ম নিয়ে তর্ক থাকুক, কিন্তু ধর্ম নিয়ে ধর্মান্ধতা বা যুদ্ধ থেকে বিরত থাকুন দুই দেশের মানুষই। শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দ মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। মহারাজকে নমস্কার।